প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা কিভাবে শুরু হয় এই রথযাত্রা? পুরীর রথযাত্রার সাথে মাহেশের রথযাত্রার সম্পর্কই বা কি? এই রথগুলির অলৌকিক কাহিনী সহ আরো বিভিন্ন বিষয়ে আমি আমার আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলিও দেখে নিতে পারেন। তাই আজ আলোচনা করব উল্টো রথের তাৎপর্য বিষয়ে। কারণ উল্টো রথের এই প্রচলিত নিয়ম কানুনের মধ্যেই লুকিয়ে রয়েছে এক গূঢ় আধ্যাত্মিক দেহতত্ত্ব। প্রথমেই জেনে নেওয়া যাক উল্টো রথের এই প্রচলিত কাহিনীটি কি। আমরা আগের ভিডিওতে দেখেছি যে প্রভু জগন্নাথ দেবের মূল মন্দির থেকে প্রথমে বলদেবের রথ, তারপর সুভদ্রার রথ এবং সবার পিছনে প্রভু জগন্নাথ দেবের রথ মাসির বাড়ি গুন্ডিচায় যাবার জন্য যখন সার বেঁধে দাঁড়ায়, তখন সেখানকার রাজ পরিবারের প্রতিনিধি সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে ঝাড় দিয়ে রথের শুভ উদ্বোধন করেন। প্রসঙ্গত বলা যায়, রাজত্ব থাকুক বা না থাকুক, ওড়িশার এই রাজ পরিবারের বংশধরেরা এখনো আছেন এবং রাজ আভিজাত্য তাদের এখনো রয়েছে। যাই হোক, প্রভুর রথ এরপর 3 মাইল দূরবর্তী গুন্ডিচা মন্দিরে তার মাসির বাড়িতে উপস্থিত হয়। তারপর মহা সমারোহে প্রভু জগন্নাথ, বলদেব ও সুভদ্রাকে রথ থেকে নামানো হয়। পরবর্তী 7 দিন তারা মাসির বাড়িতেই অবস্থান করেন। মাসির বাড়ির পিঠে পায়েস পরমান্ন খেয়ে তারা 7 দিন পর পুনরায় নিজের গৃহের উদ্দেশ্যে রওনা করেন। মাসির বাড়ি থেকে নিজের গৃহের উদ্দেশ্যে প্রভুর এই প্রত্যাগমনই উল্টো রথ নামে পরিচিত। প্রভুর এই মাসির বাড়ি যাওয়া এবং প্রত্যাগমনকে কেন্দ্র করে কয়েকটি প্রচলিত ঘটনা বা উৎসব পালিত হয়। এগুলি উল্টো রথের প্রচলিত তাৎপর্য। প্রথমে দেখে নেওয়া যাক এই ঘটনাগুলি কি কি। তারপর দেখব এর সাথে দেহতত্ত্বের কি নিগুড় সম্পর্ক। উল্টো রথের মূল যে ঘটনা তা মা লক্ষ্মীর অভিমানকে কেন্দ্র করে। প্রভু জগন্নাথ তার ভাই বোনদের নিয়ে 7 দিনের জন্য মাসির বাড়ি বেড়াতে যান, কিন্তু মা লক্ষ্মীকে তিনি সঙ্গে নিয়ে যাননি। আপনারা যারা পুরীর রথ দেখতে গিয়েছেন তারা দেখবেন রথযাত্রার সময় প্রভু জগন্নাথ দেবের পত্নী মা লক্ষ্মীকে মন্দিরের গর্ভগৃহের পিছনে রাখা হয়। স্বভাবতই মা লক্ষ্মীকে সঙ্গে না নেওয়ায় লক্ষ্মী দেবী অভিমানী হন। এরপর 3 দিন অতিক্রান্ত হলেও যখন তার স্বামী প্রভু জগন্নাথ ফিরে এলেন না, তখন তিনি স্বামীর জন্য উতলা হয়ে উঠলেন। প্রভুকে এক পলক দেখার জন্য তিনি কাতর হয়ে পড়লেন। শেষ পর্যন্ত রথযাত্রার 4র্থ দিনে অর্থাৎ শুক্লা পঞ্চমীর দিন একটি সুসজ্জিত পালকিতে চড়ে তিনি গুন্ডিচার উদ্দেশ্যে রওনা হন। তার উদ্দেশ্য ছিল স্বামীকে দেখে নয়ন যুগল সার্থক করবেন এবং তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে অনুরোধ করবেন। তাই এই দিনটি হেরা পঞ্চমী নামে পরিচিত হয়। হেরা কথার অর্থ হলো দেখা, তাই আষাঢ়ের এই শুক্লা পঞ্চমী দর্শন পঞ্চমী বা হেরা পঞ্চমী নামে খ্যাত। এইভাবে লক্ষ্মী দেবী উতলা হয়ে প্রভুর কাছে গেলেন, অথচ প্রভু মাসির বাড়িতে আমোদ প্রমোদে মেতে থাকায় লক্ষ্মী দেবী প্রভুকে দূর থেকে দেখলেন বটে, কিন্তু তাকে সাক্ষাৎ পেলেন না। অগত্যা লক্ষ্মী দেবী রথের কাছেই মন্দিরের সামনে আরতি করে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রথের একটি অংশ ভেঙে ফেললেন, যা রথভঙ্গ উৎসব নামে পরিচিত। এরপর অভিমানী লক্ষ্মী দেবী অতিশয় অভিমানী হয়ে ফিরে আসেন। প্রভু জগন্নাথ কিন্তু এই ভগ্ন রথেই শেষ পর্যন্ত প্রত্যাবর্তন করেন। অন্তর্যামী ভগবান সবই জানতে পারলেন, তাই ফেরার সময় তিনি লক্ষ্মীর মান ভঞ্জনের জন্য লক্ষ্মী দেবীর প্রিয় মিষ্টি ভোগ বা রসগোল্লার সঙ্গে নিলেন। এদিকে মা লক্ষ্মী মনে মনে ঠিক করলেন তাকে এভাবে অবজ্ঞা করার জন্য তিনি প্রভুকে সমুচিত শিক্ষা দেবেন। যথাসময়ে 3টি রথ মন্দিরের সন্নিকটে উপস্থিত হল। প্রথমে দাদা বলরামের রথ সিংহদুয়ার অতিক্রম করে প্রবেশ করল। তারপর সুভদ্রা দেবীর রথও বিনা বাধায় মন্দিরে প্রবেশ করল। কিন্তু সিংহদুয়ারের কাছে আসা মাত্রই প্রভুর রথ আটকালো মা লক্ষ্মীর প্রতিনিধিরা। এই যুগ যুগ ধরে এই রথ আটকানোর রীতিটি চলে আসছে।
আগে দেবদাসীরা এই লক্ষ্মীর প্রতিনিধি হিসাবে বাধা দিত। বর্তমানে দেবদাসী প্রথা রদ হওয়ায় সেবায়িতদের একটি অংশই এই ভূমিকা পালন করে। রীতিমতো তর্কাতর্কি হয় মা লক্ষ্মীর অনুগামী এবং প্রভুর অনুগামীদের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত মা লক্ষ্মীর প্রতিনিধিরাই জয়ী হন। কারণ প্রভুর পক্ষ থেকে ভুল স্বীকার করে স্বীকারোক্তি দেয়া হয় যে ভবিষ্যতে আর এমন হবে না। এইভাবে মা লক্ষ্মীর মন কিছুটা গড়লেও অভিমান সম্পূর্ণ যায় না। তখন প্রভু তার প্রিয় মিষ্টি ভোগ মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করেন। এইভাবে মা লক্ষ্মীর মানভঞ্জনের পর্ব সমাপ্ত হয়। এখানে একটি কথা মনে রাখা প্রয়োজন যে বছরের এই একটি মাত্র দিনেই কেবলমাত্র পুরীর মন্দিরে বাইরে থেকে ভোগ আনা হয়, বাকি সমস্ত দিনেই মন্দিরেই ভোগ রান্না করা হয়। আবার প্রভু জগন্নাথ কর্তৃক মা লক্ষ্মীকে এই রসগোল্লা ভোগ নিবেদনকে কেন্দ্র করেই উল্টো রথের আগের দিন সমগ্র উড়িষ্যায় পালিত হয় রসগোল্লা দিবস। ওড়িশার অনেক জায়গায় এই দিনটিকে তাই মিঠাই ভোগের রথও বলা হয়। যাই হোক, এইভাবে লক্ষ্মীর মানভঞ্জনের পর সেবায়িতরা লক্ষ্মী নারায়ণের পুষ্পাঞ্জলি দিয়ে পুনরায় প্রভুকে মন্দিরে অধিষ্ঠিত করেন। তখন ওই রথটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়। এইভাবে রথযাত্রার সমাপ্তি ঘটে। এ তো গেল উল্টো রথের প্রচলিত নিয়ম নীতি ও তাৎপর্য। তবে সাধকেরা এর মধ্যে খুঁজে পেয়েছেন মানব দেহের নিগূঢ় তত্ত্ব। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রথের অন্য আরেকটি দিকও রয়েছে। যেমন রথ হলো মানুষের দেহরথ, রথের সঙ্গে দেহের যে কি গূঢ় সম্পর্ক তা আমি ওই ভিডিওতেই আলোচনা করেছি। তাই আজকের ভিডিওতে কেবলমাত্র উল্টো রথের সঙ্গে প্রাসঙ্গিক দিকগুলো নিয়ে বলার চেষ্টা করব। মহাজনেরা বলেছেন রথের 4টি চাকা, যার সাহায্যে সে পথ চলে, আর মানব দেহেরও 4টি চাকা, তা হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আমরা এতক্ষণ প্রভুর যে গুন্ডিচা মন্দিরে বা মাসির বাড়ি যাওয়ার কথা বললাম, মহাজনদের মতে দেহের ঈশ্বর বা পরমাত্মারও মাসির বাড়ি আছে। তাহলে এই মায়ার জগৎ এবং এই সংসার বন্ধন। প্রভু যেমন মাসির বাড়িতে আরাম আয়েসে মগ্ন ছিলেন, তেমনি মানুষের পরমাত্মাও এই পৃথিবীতে এসে মায়ার জগতে মগ্ন থেকে ভোগ বিলাসে কাটিয়ে দেন। মাসির বাড়িতে এসে প্রভু যেমন নিজ গৃহে ফেরার কথা ভুলে গিয়েছিলেন, যার ফলে তাকে ডাকতে এসেছিলেন স্বয়ং মা লক্ষ্মী, তেমনি মানুষ যখন মায়ের বন্ধনে ভোগ বিলাসে মগ্ন থাকেন, তখন তাকে ফেরার কথা স্মরণ করিয়ে দেয় তার নিজের বিবেক। প্রভুর দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়ে লক্ষ্মী দেবী রাগ করে তার রথের একটি অংশ ভেঙে ফেলেছিলেন। ফলে প্রভু ওই ভগ্ন রথেই প্রত্যাবর্তন করেছিলেন। তদ্রূপ এই পৃথিবীতে এসে মানুষ ভুলে যায় যে তার দেহরথের একটি অংশ ক্রমশ ভেঙে পড়েছে, অতএব তারও যে ফিরে যাবার দিন ঘনিয়ে এসেছে, একথা মহাচ্ছন্ন মানুষ ভুলেই যায়। ভগ্ন রথে গৃহে পৌঁছানোর পর প্রভু যখন রথ থেকে নেমে নিজ গৃহে প্রবেশ করবেন, তখনই তাকে বাধা দেয় মা লক্ষ্মী এবং তার কাজের জবাবদিহিও করতে হয়, এমনকি কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনাও করতে হয়। মানুষের আত্মারূপী ঈশ্বর যখন দেহরথ থেকে নেমে নিজের দেশে যেতে চায়, তখন তাকেও তো তার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হয়। অবশেষে এই দেহরথ থেকে আত্মারূপী রথী একবার নেমে গেলে সেই রথ কিন্তু প্রভু জগন্নাথ দেবের রথের মতোই ভেঙে ফেলা হয়। এইভাবে দেখা যায় যে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা কেবলমাত্র প্রচলিত কিছু ধর্মীয় উৎসব নয়, এর প্রতিটি ছত্রে আছে লোকশিক্ষার নিগূঢ় তত্ত্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একে লাইক ও শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ধরনের ভিডিও তৈরিতে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।